বাড়ছে হিজবুল্লাহর হামলার তীব্রতা। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হারপিস শহরে হিজবুল্লাহর যোদ্ধাদের ড্রোন হামলায় দখলদার বাহিনীর একজন রিজার্ভ সেনা সহ 2 সেনা নিহত এবং 10 জন আহত হয়েছেন। গতকাল হিজবুল্লাহর যোদ্ধারা এই হামলা চালায়। দখলদার বাহিনী আজ সকালে জানিয়েছে নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট রাফায়েল কাউডার্স। অ্যালন ব্রিগেডের 530তম ব্যাটালিয়নে সে কর্মরত ছিলেন। গতকাল যখন হিজবুল্লাহ বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তখন ওই এলাকায় কোনো সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে কেন সাইরেন বাজেনি তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হিজবুল্লাহ বলেছে তারা বিস্ফোরক বোঝাই কয়েকটি ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে এবং ওই এলাকার একটি সামরিক অবস্থান লক্ষ্য করে মূলত তারা হামলা চালায়। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে কয়েক মিনিটের ব্যবধানে হিজবুল্লাহর 2টি ড্রোন আঘাত হানে। ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান হিজবুল্লাহর হামলায় 11 জন আহত হয়েছেন, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমেরিকার বিরুদ্ধে নতুন অভিযানের ঘোষণায় ইয়েমেনের সামরিক বাহিনীর। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার বিরুদ্ধে 2টি অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের বিরুদ্ধে গাজা উপত্যকায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিবাদে মার্কিন বিরোধী এই অভিযান চালালো ইয়েমেনের সেনারা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক ভিডিও বার্তায় এই অভিযানের কথা ঘোষণা করেছেন। তিনি জানান ইয়েমেনের নিষেধাজ্ঞা অমান্য করে লোহিত সাগর দিয়ে রোজা এবং ভ্যান্টেজ ড্রিম নামে 2টি জাহাজ ইহুদিবাদী ইসরায়েলের বন্দরের দিকে যাওয়ার সময় তাতে প্রথম হামলা চালানো হয়। এদিকে আরব সাগরে আমেরিকার একটি জাহাজের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান চালানো হয়। তবে এইসব হামলায় জাহাজগুলোর কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কার নয়। গাজা ইসরায়েল যুদ্ধের পর থেকে ইয়েমেনের সেনারা লোহিত সাগর এলাকা দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজের উপর হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরের রুটকে নিরাপদ রাখার নামে আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী ইয়েমেনের উপর হামলা চালাচ্ছে। পশ্চিমাদের সহায়তা করতে বিভিন্ন দেশকে অস্ত্র দেওয়ার হুমকি পুতিনের। এবার পশ্চিমাদের কড়া হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন প্রয়োজনে রাশিয়াকেও পশ্চিমাদের আক্রমণ করার জন্য বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহ করা হবে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলোর অস্ত্র সরবরাহের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন পুতিন। সাম্প্রতিক সময় নিজেদের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি পশ্চিমা দেশ। পশ্চিমাদের এমন কর্মকাণ্ড ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। বিদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে পুতিন বলেছেন, তবে কেন আমরা বিশ্বের বিভিন্ন স্থানে একই ধরনের অস্ত্র সরবরাহ করার অধিকার রাখব না, যা দিয়ে পশ্চিমাদের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনায় হামলা করা যাবে। তবে মস্কো কোন কোন দেশকে অস্ত্র সরবরাহ করবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পুতিন। যেসব জায়গায় বেশি প্রচার করেছেন মোদী সেখানেই ভরাডুবি। ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ হয় 1 জুন। তার আগে 30 মে বিকাল 5টা পর্যন্ত প্রচারের জন্য সময় বেঁধে দেওয়া ছিল। এরপরই কন্যাকুমারী গিয়ে ধ্যানে মগ্ন হয়েছিলেন নরেন্দ্র মোদী। তবে তার আগে শেষবারের মতো কলকাতায় গিয়ে প্রথমবারের মতো রোড শো করেছিলেন মোদী। সেই বঙ্গ সফরেও তার আরও 3টে জনসভাও করেছিলেন তিনি। তবে তিনি যেখানে যেখানে প্রচারে গিয়েছিলেন তার কোনোটাতেই বিজেপি জেতেনি। দেখা যাচ্ছে নির্বাচনী নির্ঘণ্ট বাজার পর থেকে পশ্চিমবাংলায় মোট 20টি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেন মোদী। অবশ্য তার আগে মার্চ থেকেই পশ্চিমবাংলায় বেশ কিছু রাজনৈতিক জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি। সেগুলো মিলিয়ে এবার পশ্চিমবাংলায় মোট 24টি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেন মোদী। তার মধ্যে 23টি জনসভা এবং একটি রোড শো। এবার উত্তরবঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর কেন্দ্রে মোদী সভা করেছিলেন। এর মধ্যে কুচবিহার ছাড়া বাকি সব কয়টি আসনে বিজেপি জিতেছিল। এদিকে দক্ষিণবঙ্গের বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, বোলপুর, হাওড়া, আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, বারাসাত, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণুপুর, যাদবপুর এবং মথুরাপুর কেন্দ্রে সভা করেছেন মোদী। এর মধ্যে পুরুলিয়া এবং বিষ্ণুপুরে বিজেপি জেতে। সব মিলিয়ে প্রচারের নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ কর্মসূচি পশ্চিমবাংলায় করেছিলেন মোদী। সেই রাজ্যে গতবার যেখানে বিজেপি 18টি আসনে জিতেছিল, এবার সেই সংখ্যা নেমে আসে 12তে। এদিকে দেশের মধ্যে যে রাজ্যে মোদী সব থেকে বেশি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেটি হলো উত্তরপ্রদেশ। এই রাজ্য থেকে মোট 80 জন সংসদ নির্বাচিত হন। এখান থেকে মোদী নিজেও ভোটে লড়েন। এভাবে উত্তরপ্রদেশে মোদী 31টি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে বিজেপির আসন সংখ্যা 62 থেকে নেমে 33 হয়েছে। এদিকে তালিকায় মহারাষ্ট্রে 19টি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মোদী। সেখানে বিজেপির আসন সংখ্যা 23 থেকে নেমে 9 হয়েছে। মোদীর প্রচার কর্মসূচির নিরিখে চতুর্থ স্থানে ছিল মহারাষ্ট্র আর তৃতীয় স্থানে ছিল বিহার। সেখানে অবশ্য বিজেপি সহ এর নিয়ে ভালো ফল করেছে এবার। ইসরায়েলের বিরুদ্ধে মামলায় দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দিচ্ছেন স্পেনও। স্পেন জানিয়েছে তারা এবার আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেবে। ওই মামলায় অভিযোগ করা হয়েছে গাজায় আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেজ বলেছেন, গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
তার দাবি গাজায় সংঘাত বিস্তৃত পরিসরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সংখ্যা রয়েছে। আলবারাসের দাবি এটা কেবল গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর উদ্যোগ নয়, এটা আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকারও অংশ। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের উদ্দেশ্য দ্বিরাষ্ট্রনীতির সমাধানের ভিত্তিতে এই যুদ্ধের একটা সমাপ্তি টানা। 20 মিনিট পরপর কোকেন নিতেন বাইডেন পুত্র হান্টার, দাবি সাবেক প্রেমিকার। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার সাবেক প্রেমিকা জো একেস্তান। তিনি দাবি করেছেন, হান্টার প্রতি 20 মিনিট অন্তর অন্তর কোকেন নিয়ে থাকেন। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় বর্তমানে আদালতে হান্টারের বিপক্ষে শুনানি চলছে, সেখানে তার সাবেক প্রেমিকা কেস্তান এই দাবি করেছেন। জোয়ে বলেছেন, হান্টারের সঙ্গে তার প্রথম দেখার সময়ই তাকে প্রতি 20 মিনিট পরপর কোকেন নিতে দেখেছিলেন। ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনের আদালতে হান্টারের বিচার চলছে। তার বিরুদ্ধে অভিযোগ, 2018 সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলভার কিনেছিলেন। এ সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দেন। হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন তিনি মাদকাসক্ত নন, কিন্তু সেই সময় তিনি মাদকাসক্ত ছিলেন। মাদকাসক্ত অবস্থাতেই তিনি আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখেন। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয়, অভিযোগ ইতালির প্রধানমন্ত্রীর। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ইতালিতে আসা কর্মীদের বড় অংশই বাংলাদেশের। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর প্রকাশ করা ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি। ভিডিও বার্তায় ইতালির শ্রম ভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জর্জিয়া। তিনি বলেন, কূটনীতিকরা বাংলাদেশে শ্রম ভিসা কেনাবেচার বিষয়টি তুলে ধরেছেন। দেশটিতে এক একটি ভিসা 15,000 ইউরো করে বিক্রি হয় বলে জানিয়েছেন তিনি, যার বাংলাদেশি মূল্য প্রায় 18 লাখ টাকা। ইতালির ভিসা ব্যবস্থায় থাকা ফাঁকফোকর কাজে লাগিয়ে বিদেশি কর্মীদের অবৈধভাবে দেশটিতে পাচার করছে অপরাধী চক্র। মাফিয়া বিরোধী প্রসিকিউটরের এ নিয়ে তদন্ত করা উচিত বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী মেলোনি। তিনি বলেন, অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের অংশ হিসেবে তার সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, পাশাপাশি ক্রমবর্ধমান শ্রম ঘাটতি পূরণের জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছে। 2023-25 সময়কালের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাহিরের নাগরিকদের শ্রম ভিসার কোঠা গত বছর বাড়িয়েছে মেলোনি সরকার। এখন এই কোঠা 4,52,000। আগের 3 বছরের তুলনায় এই সংখ্যা প্রায় 150% বেশি। 2019 সালে করোনা মহামারীর আগে ইতালি মাত্র 30,850টি ভিসা ইস্যু করেছিল। মেলোনি বলেন, ভিসাগুলো তদন্ত করতে গিয়ে কিছু আতঙ্কজনক তথ্য পাওয়া গেছে। দেখা গেছে কিছু অঞ্চল থেকে সম্ভাব্য নিয়োগকর্তার সংখ্যার তুলনায় অনেক বেশি পরিমাণে আবেদন করা হয়েছে। মেলোনির দপ্তর থেকে পাঠানো এই সংক্রান্ত এক বক্তৃতায় বলা হয়েছে, এত বেশি সংখ্যক আবেদনের বিপরীতে কাজের ভিসা পাওয়া বিদেশিদের মধ্যে খুব কম সংখ্যক কাজের চুক্তিতে স্বাক্ষর করেছেন। কাম্পানিয়াতে এর হার 3%-এরও কম। তিনি জানান, এই ঘটনায় প্রমাণ করে যে সংঘবদ্ধ অপরাধ চক্র প্রায় 15,000 ইউরোর বিনিময়ে ইতালিতে প্রবেশের অধিকার নেই এমন অভিবাসীদের ভিসা পাওয়ার জন্য আবেদনের ব্যবস্থা করেছে। দেশটির মাফিয়া বিরোধী তদন্তকারীদের এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মেলোনি। 13 থেকে 15 জন ইতালিতে G7 শীর্ষ সম্মেলনের পর এই অনিয়ম রোধে নতুন ব্যবস্থা পাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।